আচ্ছা, আমরা এমসিকিউ এর যে সিরিজটা শুরু করেছি, হ্যাঁ, তো আমরা এর আগে সেট আর রিলেশন এই চ্যাপ্টার দুটোর উপরে যে এমসিকিউ কোশ্চেন করেছি তার অ্যান্সার আমরা সব কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা ম্যাপিং এই চ্যাপ্টারটার উপরে যে কোশ্চেনগুলো আছে সেটা নিয়ে আলোচনা করবো। তার আগে একটা ছোট্ট বলে দিই, ছোট্ট ভুল হয়েছে। ভুল বলতে আগের দিন আমি তোমাদের লাস্ট যে কোশ্চেনটা করাই, যে ওই যে রিলেশন চ্যাপ্টারের 4 নম্বর কোশ্চেনটা আমি তোমাদের লাস্টে করিয়েছিলাম। তো সেই লাস্টে করানোর সময় ভুল কিছুই না, আমি এইভাবে বের করেছিলাম, রিফ্লেক্সিভ হয়েছিল, 2 নম্বর সিমেট্রিক হয়নি, আর 3 নম্বর ট্রানজিটিভ হয়েছিল, তাই না? লাস্ট রিলেশনটা রিফ্লেক্সিভ হয়েছিল, ট্রানজিটিভ হয়েছিল, সিমেট্রিক হয়নি। কিন্তু আমি বলার সময় বলেছিলাম নাইদার সিমেট্রিক নট ট্রানজিটিভ, এটা বলে দিয়েছিলাম, দিয়ে অ্যান্সারও বলেছিলাম। কিন্তু এখানে কোশ্চেনে অপশানও নেই যে রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ বাট নট সিমেট্রিক। তো তোমরা এটা ঠিক করে নিও। আমি জাস্ট এইগুলো সবই ঠিক ছিল, অ্যান্সারটা বলার সময় ভুল বলেছিলাম, সেটা তোমরা ঠিক করে নিও। কোশ্চেনেও যেহেতু অপশান নেই, তো এখানে তোমরা ঠিক করে নিও যে কোনো একটা অপশান। এখানে তোমরা করে নেবে কি রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ বাট নট সিমেট্রিক। হ্যাঁ, তোমরা এটা ঠিক করে নিও, ঠিক আছে? তো এটা ছোট্ট একটু তোমরা ঠিক করে নিও। নেক্সট হচ্ছে আমরা ম্যাপিং শুরু করবো আজকে। ম্যাপিং শুরু করার আগে ম্যাপিং এর ডেফিনিশনটা একবার বলবো, ম্যাপিং এর ডেফিনিশনটা নিয়ে একবার আমরা আলোচনা করব। হ্যাঁ, কি বলছে ম্যাপিং এর ডেফিনিশনটা? ম্যাপিং খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং বিভিন্ন ইন্টারভিউ আমরা যখন পরীক্ষা বিভিন্ন চাকরির ইন্টারভিউ দিতে যাই, তখন কিন্তু ম্যাপিং এর ডেফিনিশন খুব ধরে, ঠিক আছে? এবং বিভিন্ন জায়গায় ফেস করতে হবে ম্যাপিং এর ডেফিনিশন, এবং ম্যাপিং এর ডেফিনিশন নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার তোমাদের সবার মধ্যে, ঠিক আছে? তো আমরা ম্যাপিং চ্যাপ্টারটা শুরু করছি। তো ম্যাপিং এর ডেফিনিশন, আমি প্রথমে ডেফিনিশনটা লিখছি, ডেফিনিশনটা একবার বুঝিয়ে দিই তোমাদের, তাহলে কি হবে, ম্যাপিং এর অঙ্কগুলো করতে একটু সুবিধা হবে। কি বলছে? লেট ক্যাপিটাল এ and capital B be two non-empty sets. Let capital A and capital B be two non-empty sets. and a rule of correspondence between capital A and B is a rule of correspondence between A and B is if maps A to B is said to be a function, if each element of capital A, each element of capital A, হয়েছে? if for each element of capital A there exists a unique element, in capital B such that f of A equals to B, এটাকে বলা হচ্ছে ম্যাপিং। কি বলছে? let capital A and B be two non-empty sets। প্রথম কাজ হচ্ছে A এবং B কে নন এমপ্টি হতে হবে, এবং কি বলছে A এবং B এর মধ্যে একটা রুল অফ করেসপন্ডেন্স, দুজনের মধ্যে A এবং B সেটের মধ্যে রুল অফ করেসপন্ডেন্স মানে একটা রিলেশন, A এবং B সেটের মধ্যে একটা রিলেশন হবে। কেমন রিলেশন হবে? ফর ইচ এলিমেন্ট, এই যে ইচটাকে বড় দাগ দিয়েছি, ফর ইচ এলিমেন্ট অফ ক্যাপিটাল A, A সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য there exists a unique element in capital B, আমরা B সেটে একটা ইউনিক এলিমেন্ট পাবো। এই ইচ আর ইউনিক, এই দুটো জিনিস হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট ফাংশনের ডেফিনেশনে বা ম্যাপিং এর ডেফিনেশনে। ইচ আর ইউনিক, এই দুটোর উপরে দাঁড়িয়ে আছে গোটা ডেফিনেশন। তুমি যদি কোথাও ডেফিনেশনটা বলো না, তোমাকে সবসময় লক্ষ্য করবে যে তুমি এই দুটো কথা বলছো কিনা, ইচ আর ইউনিক, মানে A সেটের প্রত্যেকটা এলিমেন্ট B সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে যদি রিলেটেড হয়, ঠিক আছে? তো বিষয়টা কি বলছে দেখো, এইটা যদি A সেট হয়, A এটা একটা সেট আর এটা B একটা সেট, হয়েছে? ঠিক আছে, এদের মধ্যে রিলেশন F, তাহলে এই এলিমেন্টগুলো
বি সেটের এলিমেন্টের সঙ্গে রিলেটেড। দেখো ইচ এলিমেন্ট অফ ক্যাপিটাল এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট, দেখো এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট রিলেটেড হবে, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট রিলেটেড হবে কার সঙ্গে? বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট, বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে, বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে। দেখো এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট রিলেটেড আছে, বি সেটের দেখো এ সেটের দুটো এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সঙ্গে রিলেটেড আছে, ঠিক আছে? তার মানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টই রিলেটেড হবে, আবার কি হবে সেই রিলেশনটা বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেশন হবে। এরও তার মানে দেখো এটা যদি হয়, ধরো এটা, এবার লক্ষ্য করো এটা এ এটা বি, ঠিক আছে? এটা 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 তিনটে এলিমেন্ট আছে, এ আছে, এখানে পাঁচটা এলিমেন্ট আছে, ঠিক আছে? ধরে নিলাম এইটা। দেখো বোঝো বিষয়টা, এটা কি ম্যাপিং হবে, এটা কি ফাংশন হবে? ভালো করে লক্ষ্য করো ডেফিনিশন, ইচ এলিমেন্ট অফ ক্যাপিটাল এ there exists a unique element of capital B। দেখো ইউনিক এলিমেন্ট এ বি সেটের ইউনিক এলিমেন্টের সঙ্গে রিলেটেড হচ্ছে, কিন্তু এ সেটে দেখো একটা এলিমেন্ট ফাঁকা পড়ে থাকছে, তাহলে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কি রিলেশন হচ্ছে? এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে রিলেশন হচ্ছে না, তাহলে এটা কিন্তু ফাংশন নয়, ঠিক আছে? তার মানে কি ফাংশন হতে গেলে ইচ এলিমেন্ট অফ ক্যাপিটাল এ সেটের কোনো এলিমেন্ট ফাঁকা থাকা চলবে না, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে রিলেশন হতে হবে। এবার যদি আমি এটা তৈরি করি, এবার যদি আমি এটা করি, এটা কি রিলেশন হবে? হ্যাঁ রিলেশন হবে। এবার বি সেটের মধ্যে দেখো আমাকে বলে দিয়েছে বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেশন হবে। এবার এমনও হতে পারে বি সেটের মধ্যে এলিমেন্ট বেশি থাকতেই পারে, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট তো রিলেশন তৈরি করেছে বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে, তাহলে এটা রিলেশন হবে। আবার লক্ষ্য করো আমি যদি এই একটা এইটা যদি করি, এটা হবে, হ্যাঁ এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট, এটা রিলেশন, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেশন করছে, ঠিক আছে? আবার দেখো আমি যদি এবার এইটা করি, আমি যদি এবার এইটা করি, এইটা করি, দেখো এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু বি সেটের এলিমেন্টগুলোর সঙ্গে রিলেটেড, কিন্তু এখানে কি বলেছে ইউনিক এলিমেন্ট অফ বি, ইউনিক এলিমেন্ট অফ বি, এখানে কি হয়ে যাচ্ছে এ সেটের একটা এলিমেন্ট বি সেটের দুটো এলিমেন্টের সঙ্গে রিলেটেড, এই ইউনিটটাকে স্যাটিসফাই করছে না, ইউনিক এলিমেন্ট অফ বি হচ্ছে না, তাহলে এটা রিলেশন নয়, এটা রিলেশন হচ্ছে না। বুঝতে পেরেছো কোনটা রিলেশন কোনটা রিলেশন নয়? আবার যদি আমি এটা নিই, এটা রিলেশন কি এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে রিলেটেড, ঠিক আছে? এটা হচ্ছে রিলেশন। তো এই ডেফিনেশনটা তোমাদের ক্লিয়ার করে দিলাম, এইটা তোমরা ভালো করে মাথায় রেখো, খুব খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, যে কখন একটা ফাংশনকে, কখন আমরা এইভাবে একটা ম্যাপিংকে, কখন আমরা এইভাবে এ এবং বি সেটের মধ্যে একটা রিলেশনকে ম্যাপিং বলবো আর কখন ম্যাপিং বলবো না, বা কখন ফাংশন বলবো কখন ফাংশন বলবো না। এইবার এর সঙ্গে জুড়ে আছে 1 1 আর অন টু। 1 1 কখন হবে? যখন আলাদা আলাদা এলিমেন্টের আলাদা আলাদা ইমেজ হবে, এই যে আলাদা আলাদা এলিমেন্ট আলাদা আলাদা ইমেজ, এখানে এক্সট্রা এলিমেন্ট থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, তাই না? আলাদা আলাদা এলিমেন্ট, এই যে এই এলিমেন্টটার জন্য আলাদা ইমেজ, এই এলিমেন্টটার জন্য আলাদা ইমেজ, এই এলিমেন্টটার জন্য আলাদা ইমেজ, আলাদা আলাদা এলিমেন্টের জন্য আলাদা আলাদা ইমেজ, ঠিক আছে? আলাদা আলাদা এলিমেন্টের জন্য। আচ্ছা আরেকটা জিনিস, এ সেটটাকে কি বলা হয়? ডোমেন বলা হয়। এ সেটটাকে ডোমেন বলা হয়, আর বি সেটটাকে কি বলা হয়? কোডোমেন বলা হয়, তাই না? এগুলো জানো তোমরা, তবু একবার বলে দিচ্ছি। আর এটাকে বলা হয় 1 1, এটাকে বলা হয় 1 1। আর অন্টো কাকে বলবো? অন্টো কাকে বলবো? অন্টো আমরা বলবো যদি এ সেটের এলিমেন্ট গুলো কি হবে? এ সেটের এলিমেন্ট কি হবে? এ সেটের এলিমেন্ট বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে জুড়ে থাকবে এবং কি হবে? অন্টো, বা এটাকে কি, এটা 1 1 বা ইনজেক্টিভ, 1 1 বা কি ইনজেক্টিভ, আর এটাকে বলা হবে অন্টো বা সাবজেক্টিভ। সাবজেক্টিভ কখন হবে? যখন বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট, বি সেটে কোনো এক্সট্রা এলিমেন্ট থাকবে না, মানে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ পাবো। এই যে এটাকে বলা হয় ইমেজ, এইগুলোকে বলা হয় ইমেজ, এই যে এইগুলোকে বলা হয় ইমেজ, আর এইগুলোকে বলা হয় প্রি ইমেজ, তাই না? 1 1 কখন হবে? আলাদা আলাদা এলিমেন্টের আলাদা আলাদা ইমেজ হলে সেটাকে বলা হয় 1 1। আর অন্টো কখন বলা হয়? প্রত্যেকটা প্রি ইমেজের, এই যে প্রি ইমেজগুলোর, এই যে সরি ইমেজগুলোর যদি প্রি ইমেজ থাকে, ইমেজগুলোর এই যে প্রত্যেকটা ইমেজের প্রি ইমেজ থাকবে, মানে বি সেটের মধ্যে কোনো রকম যদি এক্সট্রা এলিমেন্ট না থাকে, তার মানে এইটা ডেফিনিশন হচ্ছে এটা f অফ a ইকুয়ালস টু b। মনে পড়ছে? f অফ a ইকুয়ালস টু b, f অফ এটা কি? রেঞ্জ সেট, মানে এই যে এই পয়েন্টগুলোকে নিয়ে যে সেট তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে রেঞ্জ সেট, ঠিক আছে? সেই রেঞ্জ সেটটা যদি b এর সঙ্গে সমান হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় সাবজেক্টিভ, ঠিক আছে? এই সবথেকে বেশি তোমাদের এটাই আসে। এবার 1 1 আর মানে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুটোই যদি হয় তাহলে তাকে বলা হয় বাইজেক্টিভ। তো এই ম্যাপিং থেকে এই ধরনের কোশ্চেনই বেশি আসে, ইনজেক্টিভ সাবজেক্টিভ,
ঠিক আছে, এই বিষয়গুলোই বেশি আছে। তো এই নিয়ে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করি। মোটামুটি আমরা ফাংশন কাকে বলে, ইনজেক্টিভ সাবজেক্টিভ বিষয়গুলো জানলাম। এবার আমরা এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা মুছে দিলাম। মুছে দিয়ে এবার আমরা কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করি। এই ডেফিনেশনটা ভালো করে একটু জেনে রাখবে। হ্যাঁ, ডেফিনেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ, খুব কাজে লাগবে এবং বিভিন্ন ইন্টারভিউ ডেফিনেশনটা কিন্তু হয়। ঠিক আছে, এবার আমরা কোশ্চেন আসছি। প্রথম কোশ্চেন কি হচ্ছে যে এফ ম্যাপস আর টু আর, এফ ম্যাপস আর টু আর, সেট অফ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে যে বলছে fx equals to cos x, কমা দিয়ে x belongs to r। ঠিক আছে, যে বলছে এটা কি হবে, 1 1 হবে, 1 2 1 1 on to হবে, on to only, neither 1 1 nor on to, কি হবে? ঠিক আছে, মানে 1 1 হবে, on to হবে, কি হবে সেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো ভালো করে লক্ষ্য করো কি হবে, লক্ষ্য করো, দেখো এটা কি হবে, ভালো করে দেখো। 1 1 কাকে বলা হয়? 1 1 বলা হয় আলাদা আলাদা এলিমেন্টের যদি আলাদা আলাদা ইমেজ আসে। ঠিক আছে, আলাদা আলাদা এলিমেন্টের যদি আলাদা আলাদা ইমেজ আসে, তার মানে আমি যদি এখানে ধরে নিলাম let x1 not equals to x2, সেখান থেকে যদি আমি দেখাতে পারি f of x1 not equals to, যদি f of x2 দেখাতে পারি, f of x1 not equals to যদি f of x2 দেখাতে পারি, তাহলে আমরা বলবো ফাংশনটা আলাদা আলাদা এলিমেন্টের আলাদা আলাদা ইমেজ। এইভাবেই তো 1 1 দেখায়, অথবা আরেকটা দেখায় এইভাবে f of x1 equals to f of x2 ধরে নিয়ে x1 equals to x2, এটা যদি দেখাতে পারি। ঠিক আছে, এই দুটো পদ্ধতি 1 1 দেখানো। তার মানে আলাদা আলাদা যদি আমি পয়েন্ট নিই এবং তাদের ইমেজ যদি আলাদা হয়, তাহলে আমরা বলবো যে এটা 1 1। ঠিক আছে, তো এইবার ভালো করে লক্ষ্য করো, cos x কি 1 1 হবে? cos x কি 1 1 হবে কখনো? দেখো আমি যদি এরকম, দেখো না হওয়ার জন্য আমি যদি एग्जांपल দিয়ে দিতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে, তাই না? না হওয়ার জন্য যদি আমি एग्जांपल দিয়ে দিতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে, কিন্তু एग्जांपल না দিতে পারলে কিন্তু হবে না। ঠিক আছে, তো আমাকে কি করতে হবে, আমি যদি দেখো ভালো করে দেখো, cos আমরা কি জানি, cos পাই, 3 পাই, 5 পাই, 7 পাই, এগুলোতে সব ভ্যালু কত, -1, তাই না? আর cos 0, cos 2 পাই, cos 4 পাই, 6 পাই, এগুলোতে ভ্যালু কত, 1, তাই তো? তাহলে এই তো দুটো আলাদা আলাদা পয়েন্টে ভ্যালু এক হয়ে যাচ্ছে, তাই না? দেখো আলাদা আলাদা পয়েন্ট পাচ্ছি যেখানে ভ্যালুটা এক হয়ে যাচ্ছে, দেখো এটা আলাদা আলাদা পয়েন্ট পেয়ে যাচ্ছে যেখানে ভ্যালু এক হয়ে যাচ্ছে। মানে কি, cos 0 সমান 1, cos 2 পাই সমান 1, আবার কি cos 4 পাই সমান 1, এটা দেখানোই যথেষ্ট। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, মানে দেখো 0 আর পাই এই দুটো সমান নয়, 0 আর পাই এই দুটো সমান নয়, কিন্তু কি হয়ে যাচ্ছে, cos 0 equals to cos পাই হয়ে যাচ্ছে, তাই না? cos 0 equals to cos পাই হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি আমি বলতে পারবো যে ফাংশনটা 1 1, মানে ফাংশনটা 1 1 নয়, ফাংশনটা এখান থেকে কি আমি বলতে পারবো 1 1, তাহলে ফাংশনটা 1 1 নয়, হয়েছে? এটা একটা হলো। নেক্সট, এইবার তাহলে ফাংশনটা 1 1 নয়, এইবার হচ্ছে ফাংশনটা ইনজেক্টিভ কিনা, আমি ইনজেক্টিভ বলছি, এই ইনজেক্টিভ তো হলো না, এবার ফাংশনটা অন্টো হবে কিনা সেটা দেখো। মানে অন্টো হবে কিনা কি করে বলবো, যে ফাংশনটা প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে প্রি ইমেজ আছে কিনা সেটা দেখবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কি হলো, ফাংশনটা আমরা নট 1 1, তাই তো, নট 1 1 হলো। এইবার আমরা দেখবো এটা অন্টো হবে কিনা। ঠিক আছে, অন্টো হওয়ার জন্য একটা গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন দিতে পারলে খুব ভালো হয়। তো যাই হোক, তোমরা শেখো বিষয়টা একটু ভালো করে। আমরা যদি cos x এর গ্রাফটা আঁকি, cos x এর গ্রাফ যদি আঁকি, ভালো করে লক্ষ্য করো, cos x এর গ্রাফটা আমরা আঁকছি, ভালো করে লক্ষ্য করো।
কেমন হবে, এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, এই হলো বুঝে। আচ্ছা এটা 0, এটা π/2, ঠিক আছে, পাই, ঠিক আছে, এটা 3π/2, তারপর এটা কত হচ্ছে 2π, এটা কত হচ্ছে 5π/2, হচ্ছে এটা 6π, এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, এইবার তাহলে cos 0 এখানে এই পয়েন্টে যদি 1 হয় আর এই পয়েন্টে যদি -1 হয়, তাহলে আমি এবার এই দিক থেকেও আঁকতে পারি, এদিকে -π/2, এদিকে কত হবে -π, এভাবে চলতে থাকবে। তো তো এইভাবে যদি আমি এখানে ভালো করে লক্ষ্য করো, এই হলো cos, এখানে দেখো এই 0 তে 1, -π/2 তে 0, π/2 এ 0 হয়েছে, হয়েছে cos π এ কত হচ্ছে -1, 3π/2 এ -1 এর থেকে বেশি নেমে গেল না, গ্রাফটা যাই হোক, এই 1, 3π/2 এ 0, আবার 2π এ কত 1, এটা দেখো 2π এ 1, আবার 5π/2 এ 0, 6π এ কত হবে 5π/2, ও এটা 6π হবে না, এটা 3π হবে, 3π এ -1, এই যে চলতে থাকবে, এইভাবে তো চলতে থাকবে গ্রাফটা। এর তো cos π এর গ্রাফ, এটা একটু বেশি নিচে নেমে গেছে, সমান হবে, যাই হোক তোমরা জানো বিষয়টা। এই তোমরা cos π এর গ্রাফ তো আঁকতেই পারবে, জানো। তো এই যে গ্রাফ আঁকলাম, এটা কত হচ্ছে -1 আর এটা কত হচ্ছে 1, ঠিক আছে। তো এইবার লক্ষ্য করো, আমরা cos x এর যতই বড় ভ্যালু বসাই না কেন, cos x এর আমরা এখানে ভালো করে লক্ষ্য করো, cos x fx কত আছে আমার cos x, cos x এর আমরা যে ভ্যালুই বসাই না কেন, যত বড় ভ্যালু বসাই না কেন, হয় -1 আসবে, না হয় +1 আসবে, তার -1 আর +1 এর মধ্যে আসবে, তার থেকে বেশি হবে না বা ছোট হবে না, তাই না। x এর আমি যতই ভ্যালু বসাই, ভালো করে লক্ষ্য করো, আমার ফাংশনটা কি আছে, ফাংশনটা আছে r থেকে r, এটাও r, এটাও r, ঠিক আছে। কিন্তু আমি x এর যে ভ্যালু বসাচ্ছি, ভ্যালু বসিয়ে আমার রেঞ্জ সেটটা কত আসছে, রেঞ্জ সেটটা আসছে ক্লোজ ইন্টারভাল, রেঞ্জ সেটটা আসছে ক্লোজ ইন্টারভাল -1, 1, এই যে রেঞ্জ সেটটা। আর ইনটু হতে গেলে কি হতে হয়, ইনটু হতে গেলে কি হতে হয়, সরি ইনটু না, অন্টু হতে গেলে কি হতে হয়, f অফ a = b, মানে এই রেঞ্জ সেটটাকে এই r সেটের সঙ্গে সমান হতে হয়, তাই না। এই যে রেঞ্জ সেট যেটা পাবো, রেঞ্জ সেটটাকে এই কোডোমেন সেটের সঙ্গে সমান হতে হবে। এটা যদি আমি f দিই, fx = cos x আছে আমার, তো এই রেঞ্জ সেটটা আমার কি আসছে, আমি যাই করি না এখন, আমার ক্লোজ ইন্টারভাল -1, 1 এর মধ্যে থেকে যাচ্ছে, তার মানে এটা নট ইকুয়ালস টু r, এটা r হচ্ছে না, এটা নট ইকুয়ালস টু r, তাহলে এটা যেহেতু নট ইকুয়ালস টু r হচ্ছে, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, অন্টো হচ্ছে না, তাহলে cos x কি হচ্ছে, 1, 1 ও নয়, অন্টোও নয়, মানে ইনজেক্টিভও নয়, সাবজেক্টিভও নয়, ঠিক আছে। এটা হলো থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন, যে আমি cos x এর যে ভ্যালু বসাই না কেন, ক্লোজ ইন্টারভাল -1, 1 এর মধ্যে থাকবে সমস্ত ভ্যালুগুলো, এবং কি তার রেঞ্জ সেটটা কি হয়ে যাচ্ছে, কোডোমেন সেটের সঙ্গে সমান হচ্ছে না, রেঞ্জ সেটটা কোডোমেন সেটের সঙ্গে সমান হচ্ছে না। সাবজেক্টিভ হওয়ার কন্ডিশনই তো তাই, যে রেঞ্জ সেটটা আর কোডোমেন সেটকে সমান হতে হবে, সাবজেক্টিভ হওয়ার কন্ডিশনই হচ্ছে রেঞ্জ সেটকে আর কোডোমেন সেটকে সমান হতে হবে। তো ক্লোজ ইন্টারভাল -1, 1 আর এই দুটো সমান নয়, তাহলে সেক্ষেত্রে এটা ইনটো হচ্ছে না, অন্টো হচ্ছে না, অন্টো। এইবার দেখো একটা জিনিস, গ্রাফিক্যাল এক্সপ্লেনেশনটা একটু দেখো, গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন ভালো করে লক্ষ্য করো। এই বরাবর হরাইজন, এই বরাবর যদি আমি একটা দাগ টানি, ঠিক আছে, এই বরাবর যদি আমি একটা দাগ টানি, এই যে এই বরাবর যদি আমি একটা দাগ টানি, ভালো করে লক্ষ্য করো, তাহলে এই দাগটা x অ্যাক্সিস বরাবর যদি আমি একটা দাগ টানি, তাহলে এই x অ্যাক্সিস বরাবর এই দাগটা এই গ্রাফে কত জায়গায় ইন্টারসেক্ট করছে, দেখো একাধিক জায়গায় ইন্টারসেক্ট করছে, তাই না, একাধিক জায়গায় ইন্টারসেক্ট করছে। তো এটাই হচ্ছে একটা এক্সপ্লেনেশন, যে কোনো গ্রাফকে যদি হরাইজন্টাল লাইন একাধিক জায়গায় ইন্টারসেক্ট করে, তাহলে সেটা 1, 1 কখনো হবে না, তাহলে সেটা কখনো 1, 1 হবে না। আবার দেখো এক্স অ্যাক্সিসটাও তো একাধিক জায়গায় ইন্টারসেক্ট করছে, তো তার মানে কি হয়ে যাচ্ছে, এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টগুলো এইভাবে যত চলতে থাকবে, সমস্ত পয়েন্টগুলো কি হয়ে যাবে, ভ্যালুগুলো সমান। এই যে যেমন আমরা পেয়েছি, যে কিছু এক্সাম্পল দিয়েছি, এরকম আমি যত পয়েন্ট পেতে থাকবো, সমস্ত পয়েন্টগুলো কি হয়ে যাবে, ফাংশনের ভ্যালুগুলো সমান হয়ে যাচ্ছে, তার মানে একাধিক পয়েন্টে ফাংশনের ভ্যালু সমান হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, ফাংশনটা কি হচ্ছে আমার 1, 1 হচ্ছে না বা ইনজেক্টিভ হচ্ছে না। এবার সাবজেক্টিভের জন্য দেখো, সাবজেক্টিভের জন্য কি হয়, যদি আমার এই দেখো কোডোমেন সেটটা, এই যে কোডোমেন সেটটা তো সেট অফ রিয়েল অ্যাক্সিস,
তার মানে সেট অফ রিয়েল অ্যাক্সিস মানে কি, আমাকে এই ওয়াই অ্যাক্সিসটাকে গোটাটাকে ধরে নিতে হবে। ওয়াই অ্যাক্সিস এখানে যদি আমি প্লাস ইনফিনিটি নিই আর এখানে যদি আমি মাইনাস ইনফিনিটি নিই, তাহলে গোটা ওয়াই অ্যাক্সিসটা হয়ে যাচ্ছে আমার, এই গোটা ওয়াই অ্যাক্সিসটা হয়ে যাচ্ছে আমার কি, কোডোমেন। এবার লক্ষ্য করো, আমি যদি এইখান থেকে এই পোর্শনটা এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, হ্যাঁ এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কি হচ্ছে, এইবার এইখান থেকে যদি আমি প্যারালালি আলো ফেলি, প্যারালালি যদি আমি এখান থেকে যদি আলো ফেলি, ঠিক আছে, তাহলে আলো যদি ফেলা হয় তাহলে সেটা এই অ্যাক্সিসের কতটা পোর্শনকে কভার করছে, দেখো -1 আর 1 এই পোর্শনটাকে কভার করতে পারছে, তাই না? সেই আলোটা ভালো করে লক্ষ্য করো, এখান থেকে যদি আমি আলো ফেলি তাহলে কতটা পোর্শনে ওয়াই অ্যাক্সিসের ছায়া পড়ছে, দেখো -1 থেকে 1, তাই না? এখান থেকে যদি আমি প্যারালালি আলো ফেলি, তুমি যদি বলো বাঁকা করে, বাঁকা বাকি না, সোজাসুজি আমি এখান থেকে যদি কোনো একটা আলো ফেলা হয়, তাহলে এই আলোটার ছায়া মানে এই আলোটা বলছি, এই কার্ভগুলোর ছায়া ওয়াই অ্যাক্সিসকে কতটা পোর্শন কভার করছে, -1 থেকে 1, এই যে -1 থেকে 1, কিন্তু বাদ বাকি পোর্শন তো ফাঁকা থেকে যাচ্ছে, তাহলে এই পোর্শনগুলো তো কভার করতে পারছে না। তাহলে এই পোর্শনগুলো যদি কভার করতে না পারে, তার মানে এই পোর্শনগুলো তো প্রি ইমেজ পাচ্ছি না আমি, এই পোর্শনগুলো প্রি ইমেজ পাচ্ছি না, ফলে কি হয়ে যাচ্ছে, ফাংশনটা অন্ট হচ্ছে না, ফলে ফাংশনটা অন্ট হচ্ছে না। এখান থেকে যদি আমি আলো ফেলি, সেই আলোর ছায়া, এই কার্ভের ছায়াটা ওয়াই অ্যাক্সিসের কতটা পোর্শনকে কভার করছে, -1 থেকে 1 এতটা পোর্শনকে কভার করতে পারছে, দেখো -1 থেকে 1 এতটা পোর্শনকে কভার করতে পারছে, বাদ বাকি এই পোর্শনগুলো ফাঁকা পড়ে থাকছে, তার মানে এই পোর্শনগুলোর আমরা কোনো প্রি ইমেজ পাচ্ছি না, তার মানে ফাংশনটা অন্ট হচ্ছে না। এটা হচ্ছে গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন, এটাও একটা খুব সুন্দর এক্সপ্লেনেশন, ঠিক আছে, এটাও বোঝার একটা খুব ভালো জায়গা। বুঝতে পেরেছো যে এইভাবেও আমরা অন্টো ইন্টো এইগুলো বুঝতে পারি, মানে ইনজেক্টিভ সাবজেক্টিভ এই বিষয়গুলো গ্রাফিক্যালি আমরা এইভাবে এক্সপ্লেন করে থাকি, ঠিক আছে। আচ্ছা, এটা একটা হলো। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে ফাংশনটা কি হয়ে যাচ্ছে, নাইদার 1 1 নর অন্টো, তার মানে কি একের, তার মানে অ্যানসার কত হচ্ছে, একের ডি, অ্যানসার কত হচ্ছে, একের ডি হয়েছে। আচ্ছা নেক্সট, এই পোরশনটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। নেক্সট হচ্ছে fx = e টু দি পাওয়ার x। আমি তোমাদের এই অঙ্ক যদি সারা দিন করি, এই অঙ্ক সারা দিন হয়ে যাবে। আমি দুটো তিনটে অঙ্ক দিয়ে তোমাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। তোমরা এবার কি করবে, এরকম আরো एग्जांपल তোমরা চেষ্টা করবে বাড়িতে করার। যেমন fx = e টু দি পাওয়ার x, fx = e টু দি পাওয়ার x আঁকো। আচ্ছা, আঁকার আগে আমরা দেখি fx = e টু দি পাওয়ার x 1 1 আর ইনটু কোনটা হচ্ছে আমরা সেটা দেখব, ঠিক আছে। 1 1 আর অনটু, ইনজেক্টিভ আর সাবজেক্টিভের মধ্যে কোনটা হচ্ছে, আমার ইনটু অনটু বলতে ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ। আচ্ছা, fx = e টু দি পাওয়ার x, তারপরের অঙ্কটা হচ্ছে fx = e টু দি পাওয়ার x, fx = e টু দি পাওয়ার x। এখানেও ফাংশনটা f ম্যাপস r থেকে r, এখানেও r থেকে r, মানে এখানেও এটাও r এটাও r, এটার জন্য r থেকে r, ঠিক আছে, আর fx = e টু দি পাওয়ার x হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা ধরে নিলাম x1 not equals to x2, ঠিক আছে। তাহলে দেন fx1 সমান কত হবে, e টু দি পাওয়ার x1, আর fx2 সমান কত হবে, e টু দি পাওয়ার x2, তাই না। আচ্ছা, এবার কি, এটাই তো নিয়ম, fx1 - fx2 বের করি, সমান কি হবে, e টু দি পাওয়ার x1 - e টু দি পাওয়ার x2 not equals to 0, কারণ x1 আর x2 যদি আলাদা হয়, এই দুটো আলাদা হবে। তাহলে এখান থেকে কি হচ্ছে, fx1 not equals to fx2, তাহলে এখান থেকে ইমপ্লাই করছে কি, f is 1 1, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, f 1 1 হচ্ছে বা ইনজেক্টিভ হচ্ছে, এটা একটা কোশ্চেন হয়ে গেল, হয়েছে। আচ্ছা, এইবার f 1 1 হচ্ছে বা ইনজেক্টিভ হচ্ছে। এইবার লক্ষ্য করো, আমরা কি জানি, এইটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন আমরা জানি অলওয়েজ পজিটিভ, তাই না। এক্সপোনেনশিয়াল ফাংশনের ভ্যালু আমরা কি জানি, অলওয়েজ পজিটিভ, কখনো নেগেটিভ হবে না, এবং কি জিরো হওয়া সম্ভব নয়, তাই না। তার মানে রিয়েল অ্যাক্সিস বরাবর কি হচ্ছে, এর নেগেটিভ অংশ, রিয়েল অ্যাক্সিস আমার কি, এখানেও কিন্তু রিয়েল অ্যাক্সিস, তার মানে এর কোডোমেনে কি আছে, fx এর কোডোমেনের ইন্টারভালটা কি হচ্ছে, ওপেন ইন্টারভাল 0, ইনফিনিটি। কোডোমেন বলছি, এর রেঞ্জ সেটটা কি হচ্ছে, fx = e টু দি পাওয়ার x এর, fx = e টু দি পাওয়ার x এর রেঞ্জ সেট কি হচ্ছে, এর রেঞ্জ সেট হচ্ছে ওপেন ইন্টারভাল 0, ইনফিনিটি। ওপেন ইন্টারভাল 0, ইনফিনিটি কি r এর সঙ্গে সমান হচ্ছে, কখনো r এর সঙ্গে সমান হচ্ছে না। তাহলে কি হয়ে যাচ্ছে, এর রেঞ্জ সেটটা যেহেতু r এর সঙ্গে সমান হচ্ছে না, তাহলে কি হবে, এটা প্রি ইমেজ পাচ্ছি না, সমস্ত পয়েন্টের সমস্ত এলিমেন্টের প্রি ইমেজ পাচ্ছি না,
তাহলে কি হয়ে যাচ্ছে, এটা অন্টো হচ্ছে না, তার মানে এটা 1 1 বাট নট অন্টো। আবার গ্রাফিক্যালি যদি দেখি আমরা, দেখো গ্রাফিক্যালি যদি দেখি, এটা x অ্যাক্সিস y ইকুয়ালস t টু দি পাওয়ার x এর গ্রাফ কেমন হবে, এই চলতে থাকলো y ইকুয়ালস t টু দি পাওয়ার x, তাই না? y ইকুয়ালস t টু দি পাওয়ার x, এটা y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x এর গ্রাফ এটা, ঠিক আছে? এবার লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, এটা কি হয়ে যাচ্ছে, এই চলতেই থাকছে চলতেই থাকছে চলতেই থাকছে, তাই না? আর এটা কি হবে, এটা কি হবে, এইদিকে বাম দিকে যেতেই থাকবে, এই x অ্যাক্সিস কে কিন্তু কখনো স্পর্শ করবে না, যত যাবে তত x অ্যাক্সিসের কাছে ঠেকবে, কিন্তু কখনো x অ্যাক্সিস কে স্পর্শ করবে না। এইবার দেখো তুমি x অ্যাক্সিস বরাবর যদি কোনো একটা লাইন টানো, এইভাবে যদি কোনো একটা লাইন টানো, এইভাবে যদি কোনো একটা লাইন টানো, আবার এইভাবে যদি কোনো একটা লাইন টানো, তুমি যতই x অ্যাক্সিসের প্যারালাল লাইন টানো না কেন, কার্ভকে দেখো একটা নির্দিষ্ট জায়গাতে ইন্টারসেক্ট করছে, দুটো জায়গায় বা তিনটে জায়গায় বা একাধিক জায়গায় ইন্টারসেক্ট করছে না, তাই না? দুটো জায়গায় বা তিনটে জায়গায় বা একাধিক জায়গায় ইন্টারসেক্ট করছে না, তাহলে কি হয়ে যাচ্ছে, যেহেতু একাধিক জায়গায় ইন্টারসেক্ট করছে না, তাহলে কি হয়ে যাচ্ছে, ফাংশনটা হয়ে যাচ্ছে 1 1, ফাংশনটা 1 1 বা ইনজেক্টিভ, ঠিক আছে? এবার অন্টোর জন্য বা সাবজেক্টিভের জন্য কি করব, সাবজেক্টিভের জন্য যদি আমি এখান থেকে কি করব, হ্যাঁ সাবজেক্টিভের জন্য দেখো যেহেতু ওই দিকে আর এই দিকে দুই দিকেই আছে, আমি তাহলে দুই দিক থেকেই যদি আলো ফেলি, দুই দিক থেকে যদি আলো ফেলি, এটা y অ্যাক্সিসের কতটা পোরশনকে কভার করতে পারছে, দেখো এখানে কখনো x অ্যাক্সিসকে স্পর্শ করবে না, যেহেতু x অ্যাক্সিসকে স্পর্শ করবে না সেই জন্য এই জিরো পয়েন্টটাকেও কিন্তু কখনো জিরো পয়েন্টটাকে কভার করতে পারবে না, ওই যে ছায়াটা পড়বে, এই কার্ভের যে ছায়াটা পড়বে সেটা জিরো পয়েন্টটাকে কভার করবে না, তার মানে জিরো বাদ দিয়ে তার উপরের পোরশনটাকে কভার করছে, কিন্তু এই পোরশনটা থেকে যাচ্ছে, নিচের দিকের এই পোরশনটা থেকে যাচ্ছে, এই যে জিরো ইনফিনিটি, নিচের দিকের এই পোরশনটা থেকে যাচ্ছে, যে নিচের দিকের এই পোরশনটার আমরা প্রি ইমেজ পাচ্ছি না, উপরের পোরশনটা পেয়ে যাচ্ছি, কিন্তু এটা কি আমার যেহেতু সেট অফ রিয়েল নাম্বার, এটা যেহেতু আমার সেট অফ রিয়েল নাম্বার, সেহেতু কি হয়ে যাচ্ছে, এরপর আমরা এই গোটা আমার তো কি করতে হবে, আমাকে কি করতে হবে, এটা সমান সমান দেখাতে হবে, তাহলে এটা যেহেতু সেট অফ রিয়েল নাম্বার, তাহলে কি হয়ে যাচ্ছে, যেহেতু আমরা সমস্ত পয়েন্টের প্রি ইমেজ পাচ্ছি না, কেবলমাত্র এই পয়েন্ট কটার পাচ্ছি, জিরো আর ইনফিনিটির মধ্যে, জিরোকে বাদ দিয়ে, কিন্তু এই ওপেন ইন্টারভ্যাল এখানে ক্লোজড নয়, কারণ কি এই কার্ভের ছায়াটা জিরোতে পড়বে না, জিরোকে কভার করবে না, জিরোকে ঢাকবে না, ঠিক আছে, জিরোর উপর থেকে হবে, ঠিক আছে? তো কি হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা বলছি এটা অন্টো নয়, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ইনজেক্টিভ কিন্তু সাবজেক্টিভ নয়, ঠিক আছে? এটা হয়ে যাচ্ছে 1 1 বাট নট অন্টো, তার মানে দুয়েরটা 1 1 বাট নট অন্টো, 1 1 বাট নট অন্টো, হ্যাঁ দুয়ের সি, তার মানে দুয়ের সি, অ্যানসার কত হচ্ছে, দুয়ের সি হয়েছে। আচ্ছা এরপরে আরেকটা অঙ্ক আছে, আরেকটা এই চারের অঙ্কটা সেম অঙ্ক বলে দিই, চারের অঙ্কটা fx x mod x, fx x mod x আছে, ঠিক আছে? fx যেহেতু x mod x আছে, fx x mod x একই ধরনের অঙ্ক, তো আমি বলে দিই অঙ্কটা, কিছু নেই, সিম্পল অঙ্ক, এই দুটো অঙ্ক বলে দিলাম, এর উপরে বেস করে এটাও হয়ে যাবে। এখানে কি করব, আমি কি করে নিলাম, আমি ধরে নিলাম fx1 fx2, ধরে নিলাম x1 আর x2 ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে কি বলা যায়, x1 মডুলাস x1 x2 মডুলাস x2 বলা যায়, ঠিক আছে? এখান থেকে কি বলা যায়, x1 x2, ঠিক আছে? x1 x2, তার মানে এখান থেকে এটা ইমপ্লাই করছে কি f is 1 1, ঠিক আছে? আবার এখানেও ফাংশনটা এই r থেকে r, এখানেও ফাংশনটা r থেকে r, x mod x, ঠিক আছে? এখানেও ফাংশনটা r থেকে r, তার মানে এখানে তুমি x এর যাই ভ্যালু বসাও না কেন, x এর যা ভ্যালু বসাও না কেন, গোটা রিয়েল নাম্বারটাকে কভার করে ফেলবে, এখানে x এর ভ্যালু একটা একটা করে বসাতে থাকো, দেখবে গোটা রিয়েল অ্যাক্সিসটাকে কভার করে ফেলবে, কারণ কি এখানে x আছে, এটা যদি গোটাটা mod x হয়ে যেত তাহলে কিন্তু হতো না, তুমি যেহেতু x আছে, তুমি যে ভ্যালু বসায় না কেন গোটা রিয়েল এটাকে কভার করে ফেলবে, তার মানে কোডোমেন অফ f, এখান থেকে কি পেয়ে যাচ্ছি, কোডোমেন অফ f ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, রেঞ্জ অফ f, তার মানে এই রেঞ্জ অফ f আর কোডোমেন অফ f দুটো সমান হয়ে গেলেই তো অন্ত হয়ে যায়, তাহলে এটা রেঞ্জ f আর কোডোমেন f দুটোই সমান হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে, যদি দুটোই সমান হয়ে যায় তাহলে কি হয়ে যাচ্ছে, অন্টো, তার মানে সাবজেক্টিভ, তার মানে এটা ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুটোই হচ্ছে, তার মানে এটা কি বাইজেক্টিভ, তার মানে এখানে কি বলতে হবে, f is both 1 1 and onto, f is both 1 1 and onto, তার মানে কি হয়ে যাচ্ছে 4 এর সি, এখানে অ্যানসারটা কত হয়ে যাচ্ছে, 4 এর সি হয়েছে। আচ্ছা এবার আসি তিনের অঙ্কটাই বলছে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন, আমি এটা মুছে দিই,
এটা মুছে দিলাম। দেখো এই পোর্শনটা এই ম্যাপিং থেকে কিন্তু এই ধরনের অঙ্ক বেশি আসে, হ্যাঁ, যে ইনজেক্টিভ হবে কিনা, সাবজেক্টিভ হবে কিনা, বাইজেক্টিভ হবে কিনা, এই জিনিসগুলো এই জিনিসগুলোর উপরে বেস করে অঙ্ক বেশি আসে। হ্যাঁ, এই জিনিসগুলো ভালো করে করবে, এই অঙ্কগুলোর উপরে বেশি করে জোর দিবে, তাহলে দেখবে আশা করি সব প্রবলেম তোমরা পাচ্ছ। হয়েছে। নেক্সট বলছে fx ইকুয়ালস টু দেওয়া আছে, fx ইকুয়ালস টু তোমার দেওয়া আছে cos x cos 2x মাইনাস sin 2x। ঠিক আছে, fx ইকুয়ালস টু cos 2x প্লাস sin 2x এর রেঞ্জ বের করতে বলছে। ঠিক আছে, আমরা একটা সূত্র জানি, fx ইকুয়ালস টু যদি a cos x প্লাস b sin x হয়, a cos x প্লাস b sin x হয়, তাহলে রেঞ্জের সূত্র কত হচ্ছে মাইনাস রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার লেস দ্যান ইকুয়ালস টু fx লেস দ্যান ইকুয়ালস টু রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হচ্ছে রেঞ্জ বের করার একটা সূত্র যদি এরকম আমাদের দেওয়া থাকে। ঠিক আছে, এটা হচ্ছে রেঞ্জ বের করার সূত্র। তাহলে এইবার এখান থেকে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করো, এখানে a কত 1, b কত -1, তাহলে এখানে বসিয়ে দাও, কত হবে রুট ওভার অফ 1 এর স্কয়ার প্লাস -1 এর স্কয়ার, তার আগে মাইনাস লেস দ্যান ইকুয়ালস টু fx লেস দ্যান ইকুয়ালস টু রুট ওভার অফ 1 স্কয়ার প্লাস -1 এর স্কয়ার। তার মানে এটা ইমপ্লাই করছে কি, এটা ইমপ্লাই করছে কি -√2 লেস দ্যান ইকুয়ালস টু fx লেস দ্যান ইকুয়ালস টু √2। তার মানে রেঞ্জ কত হচ্ছে রুট ক্লোজ ইন্টারভাল -√2, রেঞ্জ কত হচ্ছে ক্লোজ ইন্টারভাল -√2, তার মানে এখানে কত হচ্ছে 3 এর c, এখানে অ্যানসার কত হচ্ছে 3 এর c। ঠিক আছে, অ্যানসার কত হচ্ছে 3 এর c। আচ্ছা নেক্সট, এবার হচ্ছে 5এরটা মজাদার অঙ্ক, এই জিনিসগুলো এইবার দেখো, এবার একটা নতুন পার্ট, এই ম্যাপিং এর এবার একটা নতুন পার্ট দেখো। বিষয়টা আগে একটু বুঝে নাও, তারপরে তো ওগুলো তো সূত্র, বিষয়টা আগে বুঝে নাও। ঠিক আছে, তারপরে ওগুলো সূত্র বসিয়ে দিলে হয়ে যাবে, বিষয়টা আগে বুঝে নাও কি হচ্ছে। দেখো এটা হচ্ছে a একটা সেট, এটা হচ্ছে b একটা সেট। ঠিক আছে, আমাদেরকে এদের মধ্যে ম্যাপিং f, ঠিক আছে, f ম্যাপস a টু b, এর মধ্যে আমাকে বের করতে হবে কটা ফাংশন হবে, হ্যাঁ, কটা 1 1 হবে, কটা ইনজেক্টিভ হবে, কটা মানে ইনজেক্টিভ আর কটা সাবজেক্টিভ আর কটা বাইজেক্টিভ, এই জিনিসগুলো আমাকে বের করতে হবে। তার আগে বিষয়টা বুঝে নাও। এর মধ্যে আমি ধরে নিলাম a1 a2 ডট 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 am, m খানা এলিমেন্ট আছে। এর মধ্যে ধরে নিলাম b1 b2 ডট 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 bn খানা এলিমেন্ট আছে। ঠিক আছে, এর মধ্যে ধরে নিলাম m খানা এলিমেন্ট আছে, এর মধ্যে ধরে নিলাম n খানা এলিমেন্ট আছে। হয়েছে। আচ্ছা এইবার লক্ষ্য করো, এইবার লক্ষ্য করো এইখানে ফাংশন, কতগুলো ফাংশন হতে পারে, কতগুলো ফাংশন হতে পারে, ভালো করে লক্ষ্য করো কতগুলো ফাংশন হতে পারে। দেখো এই a1টা, এই a1টা এখানে কতগুলো, এখানে a1 এখানে যাওয়ার অপশন কটা, এখানে a1টা, এই a1টা b1 এ যেতে পারে, a1টা b2 তে যেতে পারে, a1টা bn এ যেতে পারে, যেতে পারে তো a1টা। তার মানে a1 এর হাতে অপশন কটা, a1 এর হাতে অপশন কটা n খানা, a1 এর হাতে অপশন কটা, a1 এর হাতে অপশন হচ্ছে n খানা, মানে a1 কি হচ্ছে, a1 b1 এ যেতে পারে, a1 b2 তে যেতে পারে, a2 bn এ যেতে পারে। হয়েছে, তার মানে a1 এর কাছে অপশন কটা হচ্ছে n খানা। আবার একই রকম ভাবে a2, a2 এর কাছে অপশন কটা, a2টাও এই সবগুলোতে যেতে পারে, a2 b1 এ যেতে পারে, b2 তে যেতে পারে, bn এ যেতে পারে। তার মানে a2 এর কাছে অপশন কটা হচ্ছে n খানা। একই রকম ভাবে am এর মধ্যে অপশন কটা হচ্ছে, m এর মধ্যে অপশন কটা হচ্ছে n খানা। তার মানে এটা কত টাইমস, m টাইমস, তাই না, m টাইমস। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, কতগুলো ফাংশন হচ্ছে n টু দি পাওয়ার m, n টু দি পাওয়ার m। তার মানে n টু দি পাওয়ার m মানে কি, n b সেটের এলিমেন্ট কটা n খানা, আর a সেটের এলিমেন্ট কটা m খানা। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, কার্ডিনালিটি অফ b, যে s কোন সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকে সেটাই তো তার কার্ডিনালিটি, আর তার উপরে কি হচ্ছে কার্ডিনালিটি অফ a। মানে আমার যদি বলে যে এরকম একটা সেট দেওয়া থাকে যে এখানে এতগুলো এলিমেন্ট আছে, এখানে এতগুলো এলিমেন্ট আছে, তাহলে সেই ফাংশন আমি বলবো যে এই ফাংশনে কতগুলো মানে কতগুলো ফাংশন
হতে পারে এখান থেকে এই সেটে যদি এতগুলো এলিমেন্ট থাকে, এই সেটে যদি এতগুলো এলিমেন্ট থাকে, তাহলে ফাংশন কতগুলো হতে পারে? কি সূত্রটা কি? কার্ডিনালিটি অফ বি, মানে বি সেটে যতগুলো এলিমেন্ট আছে তার পাওয়ার কার্ডিনালিটি অফ এ। যেমন ধর তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, দেখো এটাও তো একটা হতে পারে, এটা হতে পারে না, সমস্ত এলিমেন্টগুলো বি ওয়ানে গেল, আবার কি হলো এই সমস্ত এলিমেন্টগুলো বি টুতে গেল, সমস্ত এলিমেন্টগুলো বি এনে গেল, এইভাবে তো যেতেই পারে। তো এটা হচ্ছে আমার কতগুলো ফাংশন হবে তার সম্ভাবনা, কতগুলো ফাংশন হবে তার সম্ভাবনা, কতগুলো হবে? কার্ডিনালিটি অফ বি টু দি পাওয়ার কার্ডিনালিটি অফ এ। এবার বললো এ সেটের মধ্যে 4টে আছে আর বি সেটের মধ্যে 5টা আছে, তাহলে ফাংশন কটা হবে? 5 টু দি পাওয়ার 4, তাই না? 5 টু দি পাওয়ার 4। একই রকম ভাবে বললে এই সেটে 10টা আছে, এই সেটে 25টা আছে, তাহলে কটা হবে? 25 টু দি পাওয়ার 25 টু দি পাওয়ার 10। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাংশন, কতগুলো ফাংশন হবে। ঠিক আছে, কতগুলো ফাংশন হবে তার সূত্র। এটা হচ্ছে ভালো করে বুঝে নাও, এটা যদি একবার বুঝে যাও না তাহলে কিন্তু আর ভুল হবে না। একবার বুঝে গেলে তাহলে কিন্তু আর ভুল হবে না। আর মুখস্থ করলে কি হবে? ভুলে যাবে। মুখস্থ করলে কি হয়ে যাবে? ভুলে যাবে। আজকে মুখস্থ করলে কালকে ভুলে যাবে, আজকে যদি মুখস্থ করো কালকে ভুলে যাবে। কিন্তু যদি ভালো করে বুঝে নাও তাহলে মুখস্থ করার দরকার নেই, তোমার যখনই পরীক্ষায় আসে আসুক না কেন তুমি তখনই করে দিতে পারবে। আচ্ছা, এবার 1 এর ক্ষেত্রে লক্ষ্য করো, 1 এর ক্ষেত্রে লক্ষ্য করো। 1 মানে কি? একটা এলিমেন্টের একটা ইমেজ হবে, ঠিক আছে? তার মানে আলাদা আলাদা এলিমেন্টের আলাদা ইমেজ। এইবার লক্ষ্য করো 1 কি করে হবে? A1টা এখানে কতগুলো অপশনের মধ্যে A1টা এখানে যে কোনো একটাই যেতে পারে। তার মানে A1 এর কাছে অপশন কতগুলো? A1 এর কাছে অপশন কতগুলো? n খানা। A1 এর হাতে অপশন কতগুলো? ওই এটাতে যেতে পারে, এটাই যেতে পারে, এটাই যেতে পারে, এটাই যেতে পারে, যে কোনো একটাই যেতে পারে। তাহলে A1 এর কাছে অপশন কতগুলো? n খানা। এখানে ভালো করে লক্ষ্য করো 1 যেহেতু বলেছি, তার মানে A1 যখনই একটাকে চুজ করে নিল তখন পড়ে থাকলো কত? n-1। তার মানে A2 এর কাছে অপশন কটা পড়ে থাকলো? A2 এর কাছে অপশন কটা পড়ে থাকলো? n-1। আচ্ছা, হলো ডট 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 এইভাবে। তারপরেরটা অপশন কত? n-2। ডট 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 তোমাদের মনে হতে পারে 3 to 1। তার আগে একটা জিনিস দেখতে হবে, 1 যদি হয়, 1 যদি হয়, ভালো করে লক্ষ্য করো, এই 1 হওয়ার একটা অবশ্যই একটা কন্ডিশন থাকবে। কি কন্ডিশন? অবশ্যই বি সেটের এলিমেন্ট এ সেটের এলিমেন্টের থেকে বেশি হবে বা সমান হবে। বি সেটের এলিমেন্ট এ সেটের থেকে বেশি হবে, মানে অবশ্যই এটা হতে হবে m less than equals to n। m less than equals to n মানে কি? এ সেটের এলিমেন্ট বি সেটের এলিমেন্টের থেকে কম হবে বা সমান হবে। কারণ কি? এ সেটের এলিমেন্ট ধরে নাও এটা এ, এটা এ, এটা বি, ঠিক আছে? আমি ধরে নিলাম এটাতে 4টে আছে, 1 2 3 4, এটাতে ধরে নিলাম 3টে আছে, তাহলে এটার সঙ্গে এটা হলো, এটার সঙ্গে এটা হলো, এটার সঙ্গে এটা হলো, তাই না? 1 তাহলে এটা কি হচ্ছে? এটা তো ফাংশনই হচ্ছে না। এটা কি হচ্ছে? এটা তো ফাংশনই হচ্ছে না। কারণ কি? ফাংশন হতে গেলে এটাকেও আমাকে বি সেটের কোন একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে যুক্ত হতে হবে। এবার আমি যদি এটাকে এটার সঙ্গে যুক্ত করে দিই, এটাকে যদি আমি এটার সঙ্গে যুক্ত করি, তাহলে কি 1 থাকলো? 1 থাকলো না। তাহলে কি 1 থাকলো? 1 থাকলো না। তার মানে কি? বি সেটে আমার কি হয়ে যাচ্ছে? আরেকটা যদি আমি এলিমেন্ট পেয়ে যাই তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। আবার যদি এক্সট্রা এলিমেন্ট থাকে আমার কোনো অসুবিধা নেই। তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি যে 1 হতে গেলে এ সেটের এলিমেন্টের থেকে বি সেটের এলিমেন্টের সংখ্যা হয় বেশি হতে হবে বা সমান হতে হবে। তার মানে 1 হওয়ার কন্ডিশনটা কি? 1 হওয়ার কন্ডিশনটা হচ্ছে এই যে ডোমেন সেটের এলিমেন্ট কোডোমেন সেটের এলিমেন্টের থেকে কম হবে বা সমান হবে। তাহলে এখান থেকে n-2 n-3 ডট 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 চলতে থাকবে, যে লাস্টে কি হবে? লাস্টে কি আসবে? ডট 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 n-m-1 n-m-1, তাই না? লাস্টের অপশন যেমন দেখো তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। এইটাতে আমি ধরে নিলাম এটা বি, এটা এ, এটাতে ধরে নিলাম 5টা, 1 2 3 4 5, এটাতে 1 2 3 তিনটে আছে। আচ্ছা, প্রথমে এই এর অপশন কটা? 5টা। এম এই এলিমেন্টটার অপশন কটা? 5টা চলে গেল, একটা 5 চলে গেল। এবার কি হচ্ছে? তাহলে এর থেকে কি হয়ে যাচ্ছে? এবার দ্বিতীয়টার বেলায় কি একটা অপশন কমে গেল? তাহলে দ্বিতীয়টার বেলায় একটা অপশন কমে গেল মানে কত? 5-1, তাই না? আর এটার বেলায় কি হয়ে যাচ্ছে? এই যে এটার বেলায় কি হয়ে যাচ্ছে? এটার বেলায় এটা হয়ে গেল। এবার এটার বেলায় কি হয়ে যাচ্ছে? এটার বেলায় আরো একটা অপশন কমে গেছে, তার মানে এটা কি হয়ে যাচ্ছে? 5-2, এটাই তো তাই। 5-2 এটা কি হয়ে যাচ্ছে? 5-2 মানে এটা কি লিখতে? 5-1 আর 2 কে কি লিখতে পারি? 5-3-1। এবার দেখো নিচে কি? m এর মান যদি তুমি 3 ধরো, হচ্ছে m এর মান যদি তুমি 3 ধরো, তাহলে এটাই হচ্ছে কোনো ফাংশনে
এইটাই হচ্ছে কোনো ফাংশনে যদি আমাকে কোনো ফাংশনে 1 1 মানে ইনজেক্টিভ ম্যাপিং কটা আছে সেটা যদি বের করতে বলে তার সূত্র। এইবার এইটাকে একটা সুন্দর আকার দিয়েছে। কি আকার দিয়েছে? এইটাকে এইভাবে লেখে, npm, এটা লেখে npm। কেন লেখে ভালো করে লক্ষ্য করো, npm কেন লেখে? এটাকে এইভাবে লেখে npm। দেখো লেখার কারণ হচ্ছে আমি ওইটাকে এইদিকে লিখছি, এটাকে মুছে দিলাম, এই পোরশনটাকে মুছে দিলাম। এটা হচ্ছে আমার নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং। নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং হচ্ছে এইটা। এবার এটাকে npm কেন লিখে? দেখো n into n minus 1 n minus 2 dot 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 n minus m minus 1 হয়েছে। এটাকে যদি আমি ভাঙি, গুণ করে দিই, তাহলে n minus m এটা কি হয়ে যাবে? n minus m plus 1 হয়ে যাবে, তাই না? তারপরের পোরশনটা কি হয়ে যাবে? n minus m, এভাবে ডট 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 3 2 1 হবে। দিয়ে এখানে কি আমি উপরে যতটুকু গুণ করেছি নিচেও সেগুলো আমার গুণ করতে হবে। উপরে কি হবে? n minus m ডট 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 3 2 1 এটা। তার মানে উপরের পোরশনটা কি হয়ে যাচ্ছে আমার? উপরেরটা হয়ে যাচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল n, আর নিচেরটা কি হয়ে যাচ্ছে? ফ্যাক্টোরিয়াল n minus m। উপরেরটা কি হয়ে যাচ্ছে? ফ্যাক্টোরিয়াল n, আর নিচেরটা কি হয়ে যাচ্ছে? ফ্যাক্টোরিয়াল n minus m। এটাকেই তো বলা হয় npm, ঠিক আছে। তো আমার যদি এইভাবে কোনো সেটে সংখ্যা দেওয়া থাকে, a সেট আর b সেটের সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমি কি করে করব? 1 1 ফাংশনের সংখ্যা 1 1। তুমি npm এটা যদি তোমার মনে হয় তুমি মুখস্থ করবে, তাহলে এটা করতে পারো, ঠিক আছে। আর যদি তুমি ভাবো যে তুমি এই সূত্রটা মনে রাখবে, তাহলে এটা মনে রাখতে পারো। যদি তোমার মনে হয় যে তুমি এটা মনে রাখবে, তাহলে এটা মনে রাখতে পারো। আমার মনে হয় বিষয়টাকে মনে রাখা বেশি ভালো, মনে রাখা দরকার। কারণ কি মনে রাখা বলতে মুখস্থ নয়, কিভাবে আসলো সেই বিষয়টা বেশি ভালো করে মনে রাখতে হবে। কার্ডিনালিটি অফ b টু দি পাওয়ার কার্ডিনালিটি a কেন এলো, ঠিক আছে, এইটা কেন এলো, npm কেন এলো, এই কেনটা মনে রাখলে কিন্তু পরীক্ষার হলে তোমাদের এই জিনিসগুলো খুব একটা অসুবিধা হবে না, হয়েছে। আচ্ছা, এটা হলো এবার সাবজেক্টিভ ম্যাপিং এর ক্ষেত্রে কি হবে? সাবজেক্টিভ ম্যাপিং যখনই আমি বের করব, ভালো করে লক্ষ্য করো, সাবজেক্টিভ ম্যাপিং মানে কি হয়ে যাচ্ছে? সাবজেক্টিভ ম্যাপিং যখনই হয়ে যাচ্ছে তখনই দেখো সাবজেক্টিভ ম্যাপিং এ কোনো কন্ডিশন নেই। তো সাবজেক্টিভ ম্যাপিং এর ক্ষেত্রে কি হয়ে যাবে? আমার এই এলিমেন্টগুলোর প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকতে হবে। বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকতে হবে কোথায়? এ সেটের মধ্যে। বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকতে হবে এ সেটের মধ্যে। তো আমাকে কি করতে হবে? এটা যদি আমি এ নিই আর এটা যদি আমি বি নিই, ঠিক আছে, এটা যদি এ নিই আর এটা যদি আমি বি নিই, তাহলে লক্ষ্য করো 1 2 3 তিনটে এলিমেন্ট নিলাম, এখানে 1 2 3 4 5 পাঁচটা এলিমেন্ট নিলাম, ঠিক আছে। এখানে 1 2 3 তিনটে এলিমেন্ট নিলাম, এখানে 1 2 3 4 5 পাঁচটা এলিমেন্ট নিলাম। এখানে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকতে হবে। তাহলে দেখো এবার লক্ষ্য করো, এই এলিমেন্টটার প্রি ইমেজ এটা, এই এলিমেন্টটার প্রি ইমেজ এটা, এই এলিমেন্টের প্রি ইমেজ এটা, ঠিক আছে। এইবার তুমি ভাবছো যে এই এলিমেন্টগুলোর প্রি ইমেজ কি হবে? এদেরও তো প্রি ইমেজের জায়গা দিতে হবে এখানে। এর প্রি ইমেজের জায়গা কোথায় দিতে হবে? এর প্রি ইমেজের জায়গা হয়তো এখানে দিলাম। এটা কি ফাংশন? এ সেটের একটা এলিমেন্ট বি সেটের তিনটে এলিমেন্টের সঙ্গে রিলেটেড হয়ে যাচ্ছে, তাহলে এটা ফাংশন? এটা ফাংশনই হচ্ছে না। তাহলে সাবজেক্টিভ হতে গেলে ক্রাইটেরিয়াটা কি হতে হবে? সাবজেক্টিভ হতে গেলে ক্রাইটেরিয়াটা হতে হবে এ সেটের এলিমেন্ট বি সেটের এলিমেন্টের থেকে হয় বেশি হবে বা কম হবে। তার মানে এইটা হবে m গ্রেটার দ্যান ইকুয়ালস টু n। দেখো এরকম যদি নিই, এ সেটের মধ্যে আমি দুটো এলিমেন্ট, এই সেটের মধ্যে আমি চারটে এলিমেন্ট নিলাম, আর বি সেটের মধ্যে আমি তিনটে এলিমেন্ট নিলাম, এই যে 1, এই যে দেখো তিনটে হয়ে গেল, হয়েছে, কোনো অসুবিধা নেই। একটা বেশি আছে, এটাকে এটার সঙ্গে জুড়ে দাও, দুটো এলিমেন্ট, তার মানে কি হয়েছে? তিনটে এলিমেন্টের প্রি ইমেজ এটা। এবার যদি তুমি মনে করো যে সেম এলিমেন্ট থাকবে, সেম সমান সমান হলে তো কোনো অসুবিধা নেই, হয়ে গেল, সমান সমান হলে তো কোনো অসুবিধা নেই। তার মানে কি হয়ে যাবে? তার মানে অবশ্যই সাবজেক্টিভ হতে গেলে ডোমেন সেটের এলিমেন্ট কোডোমেন সেটের এলিমেন্টের থেকে হয় কম হবে বা সমান হবে। সাবজেক্টিভ হতে গেলে ডোমেন সেটের এলিমেন্ট কোডোমেন সেটের এলিমেন্টের থেকে কোডোমেন সেটের এলিমেন্টের থেকে কি হবে? হয় কম হবে বা সমান হবে, ঠিক আছে। ভুল বললাম নাকি? মানে এ সেটের এলিমেন্ট বি সেটের এলিমেন্ট, সরি, কোডোমেন সেটের এলিমেন্ট, ভুল বললাম। কোডোমেন সেটের এলিমেন্টের সংখ্যা ডোমেন সেটের এলিমেন্টের থেকে কম হবে বা সমান হবে। এই যে এইটা মানে m গ্রেটার দ্যান ইকুয়ালস টু n। কোডোমেন সেটের এলিমেন্টের সংখ্যা ডোমেন সেটের এলিমেন্টের থেকে কম হবে বা সমান হবে, ঠিক আছে। এবার সাবজেক্টিভের ক্ষেত্রে সূত্রটা কি? সাবজেক্টিভের সূত্র সামেশন
r equals to 1 to n n cr minus 1 to the power r minus m minus 1 to the power r minus 1 to the power n minus r minus 1 to the power n minus r into r to the power n. r equals to 1 to n n cr minus 1 to the power n minus r r to the power n. ঠিক আছে, এই জায়গাটা একটু ভুল হচ্ছিল আমার, minus 1 to the power n minus r r to the power n। এটা হচ্ছে নাম্বার অফ সাবজেক্টিভ ম্যাপিং এর সূত্র, নাম্বার অফ সাবজেক্টিভ ম্যাপিং এর সূত্র। আচ্ছা, এবার আমরা অঙ্কগুলো করি তাহলে। এবার দেখো আমরা অঙ্কগুলো করি, বিষয়টা বুঝে গেলে এবার দেখো অঙ্কগুলো উইদিন সেকেন্ড হয়ে যাবে। কি হয়ে যাবে দেখো, প্রথম অঙ্কটা কি বলছে, 5এরটা, let a be a set of 5 elements and b be a set of 20 elements, then the total number of mapping from a to b। এই সেটের মধ্যে 5খানা এলিমেন্ট আছে আর এই সেটের মধ্যে 20খানা এলিমেন্ট আছে। ঠিক আছে, এই সেটের মধ্যে 5খানা এলিমেন্ট আছে, এই সেটের মধ্যে 20খানা এলিমেন্ট আছে। তাহলে নাম্বার অফ ম্যাপিং ফ্রম a to b আমরা কি বললাম, কার্ডিনালিটি অফ b টু দি পাওয়ার কার্ডিনালিটি অফ a, তার মানে 20 তার পাওয়ার 5, তাই না? আমি বললাম এক্ষুনি উইদিন সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে কি হচ্ছে 20 টু দি পাওয়ার 5, তাহলে নাম্বার অফ ম্যাপিং ফ্রম a to b কত হচ্ছে 20 টু দি পাওয়ার 5, তার মানে কত হচ্ছে 5 এর c, 5 এর c, অ্যানসার কি 5 এর c হয়েছে। আচ্ছা, নেক্সট, let capital A be a set of 5 elements and b be a set of 20 elements। একই, এটার মধ্যে 5টা আর এটার মধ্যে 20টা, তাহলে দেন দ্য টোটাল নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং ফ্রম a to b। ইনজেক্টিভ মানে কি 1 1। আচ্ছা, 1 1 ক্ষেত্রে আমি 1 1 এর ক্ষেত্রে আমি কি বলেছি, a সেটের এলিমেন্ট b সেটের এলিমেন্টের থেকে হয় কম হবে বা সমান হবে। দেখো a সেটের এলিমেন্ট b সেটের এলিমেন্টের থেকে কম আছে, তাহলে এখানে 1 1 ম্যাপিং আমরা পাবো। ঠিক আছে, এখানে 1 1 ম্যাপিং আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা এইবার লক্ষ্য করো, তোমাদের পরীক্ষার হলে না তোমাদেরকে ঘাবড়ানোর জন্য তোমাদেরকে কি করতে পারে, এখানে বেশি দিয়ে দিল এখানে কম দিয়ে দিল, তোমাদেরকে চেক করার জন্য যে এটাকে উল্টো করে দিল, এখানে বেশি দিয়ে দিল এখানে কম দিয়ে দিলে, বললো 1 1 ইনজেক্ট ম্যাপিং বের করো, কি হবে, ওটা তো ফাংশনই হবে না। ঠিক আছে, দিয়ে দিতেই পারে। ঠিক আছে, তাহলে ওটা ফাংশনই হচ্ছে না। এবার এখানে কি পড়লাম আমরা সূত্র, npm পড়লাম, এখানে n কত 20 আর n কত 5, তার মানে কি হবে 20 p5, তার মানে সূত্রটা কি হয়ে যাচ্ছে, ফ্যাক্টোরিয়াল 20 বাই ফ্যাক্টোরিয়াল 20 মাইনাস 5, এটাই তো সূত্র, ফ্যাক্টোরিয়াল 20 বাই ফ্যাক্টোরিয়াল 20 মাইনাস 5। তাহলে এখানে কত হচ্ছে 6 এর, এটা কত হচ্ছে 6 এর d। ঠিক আছে, নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং, নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং কি হয়ে যাচ্ছে, নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং এক্ষুনি পড়লাম npm, আমরা বললাম আমরা যখনই বিষয়টা বুঝে যাব রেজাল্টগুলো আমাদের উইদিন কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। নেক্সট বলছে let capital A be a set of 4 elements and B be a set of 3 elements। A সেটের মধ্যে 4টি এলিমেন্ট আছে আর B সেটের মধ্যে 3টি এলিমেন্ট আছে, B সেটের মধ্যে 3টি এলিমেন্ট আছে। যে টোটাল নাম্বার অফ, তোমাকে সাবজেক্টিভ ম্যাপিং বের করতে বলছে, সাবজেক্টিভ ম্যাপিং মানে অন্টো ম্যাপিং এর ক্ষেত্রে কি বলেছি, কোডোমেন সেটের এলিমেন্ট ডোমেন সেটের এলিমেন্টের থেকে হয় কম হবে বা সমান হবে, হ্যাঁ কম আছে, তাহলে সাবজেক্টিভ ম্যাপিং হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা এই সূত্রে বসাবো। এই সূত্রে আমার দেখো n ইকুয়ালস টু কত, a সেটে m এলিমেন্ট আর b সেটে যদি n এলিমেন্ট থাকে, তাহলে আমার সূত্র হচ্ছে এইটা, a সেটে যদি m এলিমেন্ট থাকে b সেটে যদি n খানা এলিমেন্ট থাকে, তাহলে সূত্র হচ্ছে এটা। তার মানে এখানে m ইকুয়ালস টু হচ্ছে 4 আর n ইকুয়ালস টু কত হচ্ছে 3, n ইকুয়ালস টু কত হচ্ছে 3, তাই না? তাহলে সামেশন r ইকুয়ালস টু 1 2 3 ncr, তার মানে কত 3cr minus 1 to the power 3 minus r into r to the power m কত 4 হয়েছে। দেখো r equals to 1 2 3 n এর ভ্যালু 3 cr minus 1 to the power 3 minus, আচ্ছা হয়েছে, equals to r এর ভ্যালু 1 বসাও, 3c1 minus 1 এর স্কয়ার into r to the power 4 মানে কত 1 to the power 4 প্লাস r এর ভ্যালু 2 বসাও, 3c2 minus 1 to the power 1, তাই না, minus 1 to the power 1 into r এর ভ্যালু 2 বসাচ্ছি 2 to the power 4 plus 3c3 minus 1 to the power 0 into r এর ভ্যালু 3 বসাচ্ছি, তার মানে 3 to the power 4। আচ্ছা equals to 3c1 মানে 3 minus 1 এর স্কয়ার মানে 1, তার মানে এটা হয়ে যাচ্ছে 3 plus 3c2 মানে 3, তাই না, 3c2 মানে 3 into minus 1, তার মানে এটা হচ্ছে যে মাইনাস
আর 2 টু দি পাওয়ার 4 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 3 48 প্লাস 3c3 3c3 মানে হচ্ছে 1 1 আর এটা 1 আর 3 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 3 3 কে 9 3 9 27 81 তার মানে কত হচ্ছে 81 আর 84 মাইনাস 48 তার মানে কত হচ্ছে 84 মাইনাস 48 মানে 36 তার মানে নাম্বার অফ বাইজেক্টিভ রিলেশনস কত হচ্ছে 36 নাম্বার অফ বাইজেক্টিভ রিলেশনস কত হচ্ছে 36 তার মানে কত হচ্ছে 7 এর a তার মানে কত হচ্ছে 7 এর a এটা হচ্ছে আমার নাম্বার অফ বাইজেক্টিভ নাম্বার অফ সারজেক্টিভ অনটো রিলেশন এটা আমরা অনটো রিলেশন বের করলাম ঠিক আছে নাম্বার অফ অনটো রিলেশন আমাদের এইটা বের হলো আর আগেরটাই আমাদের বেরিয়েছে নাম্বার অফ আমাদের ইনটু মানে নাম্বার অফ ইনজেক্টিভ হ্যাঁ নাম্বার অফ ইনজেক্টিভ 1 1 এইবার বলছে অর্ডার অফ a ইকুয়ালস টু অর্ডার অফ b ইকুয়ালস টু n দেন দ্য নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং ফ্রম a to n আচ্ছা এটাতেও আমার n খানা এলিমেন্ট 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 ঠিক আছে এটাতেও আমার n খানা এলিমেন্ট এটাতেও n খানা এলিমেন্ট তাহলে বাইজেক্টিভ রিলেশন দেখো বাইজেক্টিভ রিলেশন হতে গেলেই দুটোতে সমান এলিমেন্ট চলে আসবে কারণ দুটোতে সমান রিলেশন সমান সংখ্যক এলিমেন্ট যদি না হয় কখনো বাইজেক্টিভ হবে না বাইজেক্টিভের প্রথম কন্ডিশন হচ্ছে 1 1 মানে প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা ইমেজ থাকবে এবার তুমি বললে এখানে কিছু এক্সট্রা এলিমেন্ট থেকে গেল এক্সট্রা এলিমেন্ট থাকলে তো হবে না আবার প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকতে হবে তো সেহেতু বাইজেক্টিভ ম্যাপিং যখনই তোমাকে বাইজেক্টিভ ম্যাপিং এর কথা বলবে তখনই দুটো সেটের মধ্যে কিন্তু সমান সংখ্যক এলিমেন্ট থাকবে ঠিক আছে অবশ্যই দুটো সেটের মধ্যে সমান সংখ্যক এলিমেন্ট থাকবে এবার সমান সংখ্যক এলিমেন্ট থাকলে ম্যাপিং হওয়ার কি হবে ম্যাপিং এবার 1 1 এবার দেখো এটাতেও n খানা এলিমেন্ট এটাতেও n খানা এলিমেন্ট সমান সংখ্যা তাহলে এটাতে যাওয়ার সম্ভাবনা কত n এটাতে যাওয়ার সম্ভাবনা n - 1 কিন্তু যেহেতু সমান সংখ্যক লাস্টে m - 1 আর হবে না তার মানে কি হবে n - 1 n - 2 ডট 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 লাস্টে কি 3 2 1 তার মানে কত হয়ে যাচ্ছে ফ্যাক্টোরিয়াল n তো এখানে দুটোতেই যদি n খানা এলিমেন্ট থাকে তাহলে বাইজেক্টিভ ম্যাপিং এর সংখ্যা কত ফ্যাক্টোরিয়াল n ঠিক আছে এই হচ্ছে আমাদের তার মানে এখানে কত হচ্ছে 8 এর c এখানে কত হচ্ছে 8 এর c তো ম্যাপিং থেকে মোটামুটি এই ধরনের কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে এটা হচ্ছে ম্যাপিং এর বেস এই কোশ্চেনগুলো মানে বিষয়টা মেন বেসটা হচ্ছে ম্যাপিং এর এটা তো তোমরা এই জিনিসগুলো পড়ো দেখো ঠিক আছে পরবর্তীতে আমরা চেষ্টা করব আরো কোশ্চেন নিয়ে আসার আরো অন্যান্য টপিক নিয়ে কোশ্চেন নিয়ে আসার কোনো অসুবিধা হলে কোনো ভুল ত্রুটি হলে তোমরা মানে ভুল ত্রুটিগুলোর হতেই পারে মানুষ মাত্রই ভুল ত্রুটি হতে পারে সেগুলোর উপর বেশি নজর না দিয়ে টপিকটার উপরে বেশি করে নজর দাও ঠিক আছে আর ভালো করে পড়াশোনা করো ঠিক আছে।